হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো আমরা অলরেডি একটা শুরু করেছি মেগা মক টেস্ট। তো এখানে চলবে আমাদের প্রতিটা সাবজেক্টের ওপরে রেগুলারলি মক টেস্ট হবে। তো তোমরা সেখানে নিজের এফিসিয়েন্সি তোমরা যাচাই করতে পারো মক টেস্টটা দিয়ে, এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের স্কোর জানাবে। তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব, ফিক্সড প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমরা এখানে আজকের মক টেস্টে আমরা 20টা প্রিপোজিশন জানবো। তো এখানে আমি কোনো অপশান দিইনি। তো কোশ্চেনগুলো আছে, তোমরা চেষ্টা করো কটা ঠিক করতে পারছো নিজে নিজে। এবং দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন, এবং কিভাবে মনে রাখতে হবে প্রিপোজিশন সেগুলো আমি বলে দেবো। যতটা পারি ততটা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত। দেখো, ফার্স্ট কোশ্চেন আসো। বলছে হি উইল হ্যাভ টু অ্যাটন হিজ মিসডিড। সাপোজ ধরো তুমি জানলে না যে অ্যাটনের পরে কি প্রিপোজিশন বসে। সাপোজ তুমি জানো না যে অ্যাটনের পরে কি প্রিপোজিশন বসে, কিন্তু তুমি এটা জানো যে অ্যাটন মানেটা কি। তো অ্যাটন মানেটা কি? অ্যাটন কথার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য ভোগা বলতে পারি, অর্থাৎ কোনো কিছুর জন্য অনুশোচনা করা যেতে পারে বলতে পারি। ঠিক আছে, এইরকম অর্থে অ্যাটন ব্যবহার করা হয়। যেমন দেখো, আমি তোমাকে বললাম যে সে তার খারাপ ব্যবহারের জন্য কী করছে, অনুতপ্ত করছে, ফিল করছে, বা সে ভুগছে, এরকম আমি তোমাকে বললাম। তো মনে রাখবে কি করে অ্যাটন। তো দেখো, অ্যাটনের সিমিলার শব্দগুলো মনে করার চেষ্টা করো। তাহলে ভোগা বা অনুতপ্ত করা এগুলো কি হবে? আমি এখানে বলতে পারি না যে কম্পেনসিয়েট। কম্পেনসিয়েট মানে কি? কম্পেনসিয়েট মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। অর্থাৎ কি, তার ভুলের জন্য তাকে কী করতে হলো? ক্ষতিপূরণ দিতে হলো। সে একটা কোনো কিছু ভুল করেছে, সেই ভুল করার জন্য তাকে কি করতে হলো? ক্ষতিপূরণ দিতে হলো। অর্থাৎ কি, সেখানে ভুগা। ঠিক আছে, তারপরে পে ফর। সাপোজ পে পে মানে কি? আমরা কোনো কিছু পে করি না, টাকা পে করি। অর্থাৎ আমি একটা কোনো খারাপ কাজ করেছি, তার জন্য আমাকে 20 টাকা পে করতে হলো, এটাও কিন্তু ভোগা। তাহলে তোমরা তো নিশ্চয়ই জানো পে এর পরে কী প্রিপোজিশন বসে। এটা তো জানবেই, এটা কমন ওয়ার্ড। পে পে এর পরে কি বসে? পে এর পরে কি প্রিপোজিশন বসে? ফর। পে ফর। ওকে, পে এর পরে কি বসে? ফর প্রিপোজিশন বসে। ওকে, তোমরা এখানে আর একটা জিনিস মনে রাখো, যে এখানে আর একটা ওয়ার্ড আমি কি বললাম? কম্পেনসিয়েট। কম্পেনসিয়েট ভালো করে লক্ষ্য করো, একটার সঙ্গে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, এই যে কম্পেনসিয়েট, কম্পেনসিয়েট কথার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। এই কম্পেনসিয়েটের পরেও কিন্তু ফর প্রিপোজিশন বসে। তাহলে যেহেতু সিমিলার মিনিং যদি সিমিলার হয়, তাহলে প্রিপোজিশনও কিন্তু সিমিলার হবে। তাহলে এখানে অ্যাটনের পরে কি প্রিপোজিশন বসবে? অ্যাটনের পরে বসবে ফর। তাহলে ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? ফর। অ্যাটন ফর। ওকে, এইভাবে কিন্তু মনে রাখবে। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা কটা জানতে পারলাম? যে অ্যাটনের পরে কি প্রিপোজিশন বসে? ফর প্রিপোজিশন বসে। পে পে এর পরে কি প্রিপোজিশন বসবে? ফর বসবে। কম্পেনসিয়েট কম্পেনসিয়েটের পরে কি প্রিপোজিশন বসবে? ফর প্রিপোজিশন বসবে। তোমরা ভিডিওটা 2বার থেকে 3বার দেখো, বা ডেলি একবার করে রিভাইজ দাও, দেখো তোমাদের মনে থেকে যাবে। ইউ শুড কমপ্লাই দ্য রুলস। এই কমপ্লাই মানেটা কি জানো? কমপ্লাই কথার অর্থ হচ্ছে মেনে নেওয়া, অর্থাৎ কি অ্যাগ্রি হয়ে যাওয়া। তো সাপোজ ধরো কমপ্লাই প্রিপোজিশন কি বসে তুমি জানো না, কিন্তু কমপ্লাই মানেটা জানো। কমপ্লাই মানে কি? মেনে নেওয়া, অর্থাৎ কি অ্যাগ্রি হয়ে যাওয়া। তাহলে এখানে কি প্রিপোজিশন বসবে? আমরা প্রত্যেকে জানি বন্ধুরা, অ্যাগ্রির পরে কি প্রিপোজিশন বসে? অ্যাগ্রি। অ্যাগ্রির পরে কি প্রিপোজিশন বসে? অ্যাগ্রির পরে বসে কি? উইথ। অ্যাগ্রির পরে কি প্রিপোজিশন বসে? উইথ বসে। তাহলে ঠিক এখানে কমপ্লাইয়ের পরে কি প্রিপোজিশন বসবে? অবশ্যই উইথ প্রিপোজিশন বসবে। কি বললাম? কমপ্লাই উইথ, অ্যাগ্রি উইথ। এইভাবে একটার সঙ্গে আর একটাকে করো, সিমিলারিটি করো, অর্থাৎ কি কোরিলেট করো। মানে কঠিন শব্দের সঙ্গে তোমাদের জানা কোনো সহজ শব্দের সঙ্গে কোরিলেট করো, তবেই কিন্তু দেখবে অতি সহজে তোমরা মনে করতে পারছো। তাহলে কমপ্লাইয়ের সঙ্গে সিমিলারকে অ্যাগ্রি, আর অ্যাগ্রি পরে আমরা জানি প্রত্যেকে কী বসে? উইথ বসে। সেই সূত্রে কমপ্লাইয়ের পরে কি বসবে? উইথ বসবে। এখানে আরেকটা জিনিস কিছু তোমাদেরকে আমি বলে রাখি। দেখো, এখানে মেনে চলার আরও কিছু ইংরেজি রয়েছে। যেমন হচ্ছে কি, দেখো, অ্যাবাইড।
অ্যাবাইডের পরে কি প্রিপোজিশন বসে? বাই। ওকে, অ্যাবাইড বাই, মেনে চলা। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে কি অ্যাধের, ADHER, অ্যাধের। অ্যাধের পরে কি প্রিপোজিশন বসবে? টু। অ্যাধের টু, মেনে চলা। অ্যাধের মানে কি? মেনে চলা। টু। ফলো, ফলো লিখো, FOLLOW, ফলো। ফলো মানে কি? মেনে চলা। কি প্রিপোজিশন বসবে? টু। দেখো মুখস্থ করার প্রয়োজন নেই, সিমিলার ওয়ার্ড সিমিলার প্রিপোজিশন। তারপর দেখো স্টিক, STICK, স্টিক। স্টিক মানে কি? একদম দৃঢ়, মেনে চলা। টু। ওকে, মেনে চলা, টু প্রিপোজিশন বসবে। ঠিক আছে, আরেকটা প্রিপোজিশন আছে আমরা জানি যে আমরা বলতে পারি কি গো বাই। এই যে গো বাই, গো বাই কথার অর্থ কি? মেনে চলা। গো বাই কথার অর্থ হচ্ছে মেনে চলা। তাহলে মেনে চলার ইংরেজিগুলো আমরা জেনে নিলাম যে এইভাবে আমাদের প্রিপোজিশনগুলোকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন 3 নাম্বার। দেখো আজকের আমাদের আলোচনা করব 20টা কোশ্চেন। সেখানে আশা রাখছি তোমরা 20টা কেন 100টার কাছাকাছি প্রিপোজিশন এই ভিডিও থেকে শিখতে পারবে। 100টা যদি মনোযোগ দিয়ে দেখো। দেখো হি ইজ ডিসগ্রেস, ডিসগ্রেস কথার অর্থ কি? ইনসাল্ট, অপমানিত। ঠিক আছে, অপমান। তাহলে ডিসগ্রেসের পরে কি প্রিপোজিশন বসে জানো না, কিন্তু ইনসাল্টের পরে কি প্রিপোজিশন বসে তুমি জানো? ইনসাল্টের পরে কি বসে? টু বসে। ইনসাল্ট টু, তাহলে ডিসগ্রেসের পরে কি বসবে? টু। ওকে, তাহলে এইভাবে মনে রাখো, ইনসাল্টের পরে যদি টু বসে তাহলে ডিসগ্রেসের পরে কি বসবে? টু বসবে। ওকে, আবার বলছি, ইনসাল্টের পরে টু, ডিসগ্রেসের পরেও টু, কারণ মিনিংটা সিমিলার। মিনিং সিমিলার হলে প্রিপোজিশন সিমিলার। নেক্সট কোশ্চেন, ভুলনারেবল। তো ভুলনারেবল কথার অর্থ হচ্ছে কি? উইক। ভুলনারেবল কথার অর্থ হচ্ছে কি? উইক, অর্থাৎ কি? যেটা ইজিলি অ্যাফেক্টেড হয়ে যায়, কোনো কিছুর দ্বারা সহজে আক্রান্ত হয়ে যায়। যেমন ধরো বলি না যে ছেলেটি খুবই ভুলনারেবল ঠান্ডাতে, অর্থাৎ কি? একটু ঠান্ডা পড়লে তার ঠান্ডা লেগে যায়। অর্থাৎ কি? আবার দেখবে পাহাড়ি এলাকায় কী লেখা থাকে, বা কোনো যদি একটা বাঘ থাকে সেখানে কী লেখা থাকে? কী লেখা থাকে? যে আর্থকোয়েক প্রোন এরিয়া লেখা থাকে না? আর্থকোয়েক প্রোন এরিয়া। অর্থাৎ এই সমস্ত শব্দগুলো কি? ভুলনারেবল মিনিং দিচ্ছে। তাহলে এই যে ভুলনারেবল, এই ভুলনারেবলের পরে কি প্রিপোজিশন বসবে? অর্থাৎ টু বসবে। এই ভুলনারেবলের পরে টু বসবে। কি বসবে? টু। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াই ডু উই অলওয়েজ হ্যাভ টু ক্যাপিটুলেট অথরিটি। এই ক্যাপিটুলেট মানেটা তুমি জানো, কিন্তু তার প্রিপোজিশন জানো না। তাহলে এখানেও আমি তোমাদেরকে সিমিলারভাবে অর্থাৎ কোরিলেটভাবে মনে করার পদ্ধতি বলে দিচ্ছি। দেখো এখানে বলছে ক্যাপিটুলেট মানে হচ্ছে কি? আত্মসমর্পণ করা, নিজেকে সমর্পণ করা। তাহলে এর কিছু মিনিং বলো তো। সারেন্ডার, সারেন্ডার মানে কি? সমর্পণ করা। বলে না পুলিশের কাছে সারেন্ডার করতে হবে, তাহলে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। আর সারেন্ডারের পরে কি প্রিপোজিশন বসে? অবশ্যই টু প্রিপোজিশন বসে। এটা তো জানো। আচ্ছা, জানলাম যে সারেন্ডারের পরে তুমি জানো না, কিন্তু এটা তো জানো সাবমিটের পরে কি প্রিপোজিশন বসে? সাবমিট। সাবমিটের পরে প্রিপোজিশন বসে টু। সাবমিটের পরে টু। আর সাবমিট মানে কি? কোনো কিছুকে সমর্পণ করা। সাবমিট পরে মানে সমর্পণ করা। ওকে, তাহলে সাবমিটের পরে টু। ওকে, তারপরে আরেকটা আমি বললাম কি? সারেন্ডার। সারেন্ডারের পরে কি বসে? টু। আমি আরেকটা বলি, কি বললাম? ইয়েল্ড, YIELD, ইয়েল্ড। ইয়েল্ড কথার অর্থ কি? ইয়েল্ড কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সেক্ষেত্রেও টু। বোঝা গেল? আমরা বলি না গিভিন, গিভিন মানে কি? বশ্যতা স্বীকার করা। গিভিন মানে বশ্যতা স্বীকার করা। সেখানে আমরা ফেজালভাবে পড়েছিলাম কি? সারেন্ডার বা ইয়েল্ড। ওকে, তাহলে আমরা এখানে জানলাম ক্যাপিটুলেট মানে হচ্ছে কি? সমর্পণ করা, আত্মসমর্পণ করা, নত স্বীকার করা। তাহলে সেক্ষেত্রে আমার কি প্রিপোজিশন বসবে? টু প্রিপোজিশন বসবে। ঠিক তেরকম ইয়েল্ডের পরেও টু, সাবমিটের পরেও টু। ওকে, তারপর আরেকটা দেখো, এখানে আমি আরেকটা তোমাকে ওয়ার্ড বলি, রিজাইন। রিজাইনের পরেও কিন্তু টু। রিজাইনের পরেও টু। যদি কোনো রিজাইন শব্দটা কোনো কিছু আত্মসমর্পণ অর্থে ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও কিন্তু টু ব্যবহার করা হয়। চলো 7 নাম্বার কোশ্চেন দেখি। বলছে দেখো, উই আর অল ইনডিগনেন্ট হিজ হচ্ছে কি? মিসকন্ডাক্ট। ইনডিগনেন্ট মানে কি? ইনডিগনেন্ট মানে হচ্ছে কি? রেগে যাওয়া। ইনডিগনেন্ট মানে হচ্ছে কি? রাগ, রেগে যাওয়া। অ্যাংগ্রি, ইনভয়। ঠিক আছে, অ্যাংগ্রি মানে কি? রেগে যাওয়া। ভেক্স, VEX, ভেক্স মানে কি? ভেক্স মানে রেগে যাওয়া। অ্যাংগ্রি মানে রেগে যাওয়া। তাহলে ইনডিগনেন্ট মানে রেগে যাওয়া। ইরিটেড মানে বিরক্তি হয়ে যাওয়া বা অর্থাৎ রেগে যাওয়া।
তাহলে এতগুলো শব্দের মানে যখন রেগে যাওয়া, তার মানে নিশ্চয়ই প্রত্যেকটা শব্দের প্রিপোজিশন সেম বসবে, একটাই কি বসবে, সেটা হচ্ছে উইথ আর একটা অ্যাট, একটা অ্যাড বসবে আর একটা কি বসবে, উইথ বসবে। এবার আমাদের প্রশ্ন হলো কোথায় অ্যাড বসবে আর কোথায় উইথ বসবে। আমি শব্দগুলো আরেকবার বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, ভিডিওটা দুবার দেখো, তিনবার দেখো, দেখো তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মাথার মধ্যে একদম গেঁথে যাবে, কোরিলেট করো, তবেই কিন্তু মনে থাকবে। ইন্ডিগনেন্ট, ইন্ডিগনেন্ট কথার অর্থ হচ্ছে কি রেগে যাওয়া, অ্যাংরি মানে রেগে যাওয়া, ভেক্স মানে রেগে যাওয়া, ইরেট মানে রেগে যাওয়া। তাহলে এই সমস্ত রেগে যাওয়ার শব্দগুলো মানে যেহেতু সেম, সেহেতু প্রিপোজিশনও সেম, তাই এখানে বসবে অ্যাট বা উইথ। এবার আমরা জানবো কোথায় অ্যাট বসবে আর কোথায় উইথ বসবে। যদি কোনো ব্যক্তির ওপরে কেউ রেগে যায়, যদি কোনো ব্যক্তির ওপরে রেগে যায়, সাপোজ আমি তোমার ওপর রেগে গেলাম, তাহলে সেক্ষেত্রে উইথ বসবে। যদি পার্সন হয় তাহলে উইথ, যদি থিংস অর্থাৎ কোনো বস্তু হয় তাহলে অ্যাট। কি বললাম, অ্যাট। যদি পার্সন হয় তাহলে উইথ, আর যদি কোনো থিংস হয় তাহলে হবে অ্যাট। তাহলে প্রশ্নে চলে আসো। এই প্রশ্নে বলছে কি যে মিসকন্ডাক্ট, মিসকন্ডাক্ট মানে কি খারাপ ব্যবহার। তাহলে খারাপ ব্যবহারটা কি, নিশ্চয়ই কোনো ব্যক্তি না, এটা একটা নিশ্চয়ই বস্তু, থিংস, তাই এখানে কি হবে, আমার অ্যাট বসবে। বোঝা গেল? তাহলে এখানে আমার বসবে কি, অ্যাট বসবে। যদি এখানে বলতো উই আর ওয়াল ইনডিগনেন্ট ইউ, তাহলে কি বলতাম, আমরা উইথ লিখতাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আই হ্যাভ টু টেক ফর এ লং টাইম টু রিকভার সিক। তাহলে রিকভার, এই রিকভার কথাটার মানে কি, রিকভার কথার অর্থ হচ্ছে কি সেরে ওঠা, অর্থাৎ একটা সিচুয়েশন থেকে অন্য সিচুয়েশনে ডেভেলপ করা, রিকভার। তো এর কিছু সিমিলার শব্দ আমরা মনে করার চেষ্টা করি। রিকভার, এই রিকভার পরে কি প্রিপোজিশন বসবে, ফ্রম, রিকভার ফ্রম, ঠিক আছে, রিকভারে কি পরে কি বসবে, ফ্রম বসবে। কিছু সিমিলার আমরা শব্দ মনে করি, যেমন রিলিফ, রিলিফ মানে কি কষ্ট, দুঃখ, কষ্ট, বেদনা থেকে মুক্তি পাওয়া, তাকে বলা হয় কি রিলিফ। রিলিফের পরে কি বসে, ফ্রম বসে, রিলিফ পরে কি বসে, ফ্রম বসে। সাফার, সাফার মানে কি কষ্ট ভোগ করা, ফ্রম বসে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ক্লাইমেট ইজ নট কন্ডিউসিভ গুড হেলথ। কন্ডিউসিভ মানে কি, কন্ডিউসিভ কথার অর্থ হচ্ছে কি অনুকূল, কন্ডিউসিভ কথার অর্থ হচ্ছে অনুকূল। অনুকূল, অনুকূলের পরে ইংরেজি প্রিপোজিশন কি বসে, সিমিলার ওয়ার্ড চলে যায়, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ধারণা আসবে। কি আমরা বলতে পারি, আমরা বলতে পারি না ফেভারেবল, ফেভারেবল কথার অর্থ কি, অনুকূল। ফেভারেবল কথার অর্থ হচ্ছে অনুকূল। তাহলে ফেভারেবলের পরে কি প্রিপোজিশন বসে, তোমরা প্রত্যেকেই জানো, ফেভারেবল টু। ফেভারেবলের টু বসলে কন্ডিউসিভের পরে কি বসবে, টু বসবে। ফেভারেবল টু, কন্ডিউসিভ টু। তারপর চলো, তারপর দেখি আমরা আওয়ার কান্ট্রি ইজ কমিটেড। কমিটেডের মানেটা কি দেখো, এই কমিটেড, এখানে দেখো কমিটেডের কিন্তু দুটো অর্থ হয়। একটা কোনো ক্রাইম অর্থাৎ কোনো খারাপ কাজ করা বোঝালে সেক্ষেত্রে কমিটেড হবে। আমি বললাম ছেলেটি আত্মহত্যা করেছে, ছেলেটি আত্মহত্যা করেছে, তাহলে আমরা এখানে ইংরেজিতে কী লিখব, দ্য বয় হ্যাজ ডান সুইসাইড। না, যখন কোনো ক্রাইম বোঝাবে, যখন কোনো খারাপ কাজ করা বোঝাবে, তখন আমরা ডান ব্যবহার করতে পারবো না, তখন আমাকে কি করতে হবে, এই কমিটেড কথাটা ব্যবহার করতে হবে। কমিটেড হচ্ছে কি নেগেটিভ সেন্স, নেগেটিভ সেন্স প্রকাশ করে। তাহলে কমিটেড ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, খারাপ কোনো কিছু করা বোঝালে। আর সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রিপোজিশন বসে না, মাথায় রাখবে। যদি কোনো মার্ডার করেছে, ছেলেটি মার্ডার করেছে, কোনো প্রিপোজিশন বসবে না। ছেলেটি সুসাইড করেছে, কোনো প্রিপোজিশন বসবে না। যখন এই কমিটেড শব্দটা কী হিসাবে ব্যবহার করা হবে, উৎসর্গমূলক জিনিস হিসেবে ব্যবহার করা হবে। যে আমি নিজেকে কমিটেড করলাম দেশের জন্য, আমি নিজেকে দেশের জন্য উৎসর্গ করে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি নিজেকে দেশের জন্য উৎসর্গ করে দিলাম, অর্থাৎ কমিটেড করে দিলাম। তার মানে কি এটা কি খারাপ কাজ, অর্থাৎ এটা কি নেগেটিভ সেন্স, না এটা পজিটিভ। সেই ক্ষেত্রে আমাদের যে প্রিপোজিশন বসবে সেটা হচ্ছে কি দেখো, টু। সেক্ষেত্রে আমার কি বসবে, টু বসবে। তাহলে কমিটেডের পরে টু বসবে। এর কিছু সিমিলার শব্দ আমরা মনে করার চেষ্টা করি, তাহলে কিন্তু মনে থেকে যাবে। যেমন আমি বলতে পারি, দেখো বললাম যে ডিভোট, ডিভোট মানে কি, ডিভোট, ডিভোট, ডিভোট মানে কি কোনো কিছুকে একদম সমর্পণ করে দেওয়া। ঠিক আছে, ডিভোট করা, আমরা ভগবানের যে পূজা করছি অর্থাৎ কি ডিভোট করছি, ওরশিপ করছি, সেটা হচ্ছে কি টু। ওকে,
আমরা বললাম ডেডিকেট, ডেডিকেট মানে কি নিজেকে একদম ডেডিকেট করে দাও কোনো কিছুর ওপরে, একদম কি বলবো একদম ফুল মানে মনোযোগ দিয়ে একদম নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া সেই জিনিসটার ওপরে, সেটাকে বলছে ডেডিকেট। তো ডেডিকেটের পরে কি বসে? টু। তাহলে ডিভোটের পরে কি বসে? টু বসবে। ডেডিকেটের পরে কি বসবে? টু বসবে। স্যাক্রিফাইস কি বসবে? টু বসবে। আর কন্ডিউসিভের পরে কি বসবে? টু বসবে। ঠিক আছে, এই সমস্ত শব্দগুলোর পরে কিন্তু টু বসে। তারপর নেক্সট কোশ্চেন চলো দেখো, এখানে বলছে কি ইউ মাস্ট অ্যাডাপ্ট ইউর সেলফ ইউর নিউ সারাউন্ডিং। তাহলে এখানে দেখো এই শব্দটা কি আছে, এখানে বলছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট কথার অর্থ কি? অ্যাডাপ্ট কথার অর্থ হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়া। তো বন্ধুরা তোমরা তো প্রত্যেকে জানো যে অ্যাডাপ্টের প্রিপোজিশন কি বসবে, তোমরা বুঝতে পারছো না। তাহলে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টের পরে কি প্রিপোজিশন বসে জানোই তো নিশ্চয়। তাহলে অ্যাডজাস্টের পরে কি প্রিপোজিশন বসে? অ্যাডজাস্ট টু। অ্যাডজাস্টের পরে যদি টু বসে তাহলে নিশ্চয়ই অ্যাডাপ্টের পরে কি বসবে? টু বসবে। অ্যাডজাস্টের পরে যদি টু বসে অ্যাডাপ্টের পরেও টু বসবে। আরেকটা এখানে মনে রাখবে, অ্যাক্লিমিটেড, অ্যাক্লিমিটেডের পরেও টু বসে। কি বললাম? অ্যাক্লিমিটেড, অ্যাক্লিমিটেডের পরেও টু বসে। আরেকটা এখানে আরেকটা তোমাদের ইনফরমেশন বলে দিই, এই অ্যাডাপ্ট শব্দের পরে সবসময় কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। এই রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, এটা কিন্তু এরর ফাইন্ডিংয়ে দেয় যে অ্যাডাপ্টেড ইউর সেলফ, যেহেতু এখানে ইউ আছে তাই ইউর সেলফ, এখানে আই থাকলে মাই সেলফ হতো। অ্যাডাপ্টের পরে কি বসে? একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তারপরে নেক্সট কোশ্চেন চলো 12 নম্বর, আই উইল কাউন্ট হিম ইন টাইমস অফ ডিফিকাল্টি। তো কাউন্ট কথার অর্থ কি? কাউন্ট কথার অর্থ হচ্ছে যে কোনো কিছুর ওপর নির্ভর করা। কাউন্ট কথার অর্থ হচ্ছে কোনো কিছুর ওপর নির্ভর করা। তাহলে নির্ভর করার ইংরেজি কি বলো তো? ডিপেন্ড। ডিপেন্ডের পরে কি প্রিপোজিশন বসে? অন। ডিপেন্ড অন। ডিপেন্ডের পরে অন, জানো ডিপেন্ডের পরে অন। রিলাই, আর ই এল ওয়াই, রিলাই। রিলাই মানে কি? কোনো কিছুর ওপর নির্ভর করা। রিলাইয়ের পরে কি প্রিপোজিশন বসে? অন। রিলাই অন। তাহলে এখানে কাউন্ট মানে কি? কাউন্ট, COUNT, কাউন্ট মানে নির্ভর করা। কাউন্টের পরে কি প্রিপোজিশন বসবে? ওয়ান। ঠিক আছে, আর একটা কি প্রিপোজিশন বললাম আমি? আর একটা দেখো ব্যাংক। ব্যাংক, ব্যাংক মানে কি? ব্যাংক কথার অর্থ হচ্ছে কি? নদীর তীর হতে পারে। ব্যাংক মানে নদীর তীর হতে পারে। ব্যাংক মানে হচ্ছে কি? আমরা যেখানে ব্যাংকে টাকা রাখি সেই ব্যাংক হতে পারে। আর ব্যাংক মানে হতে পারে কি? যে নির্ভর করা। ব্যাংক মানেও নির্ভর করা। তাহলে ব্যাংকের ওপর পরেও কিন্তু অন বসে। কি বসে? ব্যাংকের পরেও অন বসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ব্রেভ ম্যান হচ্ছে কি? ট্রাম্পেড ডিফিকাল্টি। এই ট্রাম্পেড কথার অর্থ কি? ট্রাম্পেড কথার অর্থ হচ্ছে কি? জয়, কি যে কি? বিজয়। তাহলে জয় করে নাও, ট্রাম্পেড। ট্রাম্পেডের পরে কি প্রিপোজিশন বসবে আমরা দেখি। দেখো আমরা প্রত্যেকে একটা শব্দ জানি না, বললেই প্রিপোজিশন মনে পড়ে যায়। টাইড, TID, টাইড ওভার। টাইড ওভার মানে কি? জয় লাভ করে নেওয়া। টাইড ওভার মানে জয় লাভ করে নেওয়া। তাহলে ট্রাম্পড, ট্রাম্পটের পরে কি হবে? ওভার। তাহলে ট্রাম্পটের পরেও জয়লাভ করে নাও, একই মিনিং, একই অর্থ। তাহলে ট্রাম্পটের পরেও কী হবে? ওভার হবে। আর একটা শব্দ তোমাদেরকে এখানে বলে রাখি, যেটাও কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো কোরিলেট করে, যে এখানে একটা শব্দ বলতে ভিক্টরি। ভিক্টরি মানে কি? ভিক্টরি মানেও জয়লাভ করা। ভিক্টরি, ভিক্টরি মানে কি? ভিক্টরি মানে কি? ভিক্টরি, ভিক্টরি মানে হচ্ছে কি? জয়লাভ করা। তাহলে সেই ক্ষেত্রেও আমাদের কি বসবে? ওভার। তাহলে দেখো একটা কোশ্চেন থেকে আমরা 3 থেকে 4টে কিন্তু প্রিপোজিশন আমরা অনায়াসে মনে রাখতে পারবো কোরিলেট করে। ঠিক আছে, তারপর চলো দেখো, দে ওয়ার ওয়ান দ্য আর্থকোয়েক। এখানে কি আছে? ওয়ার্নিং দেওয়া, অর্থাৎ কি? সতর্ক করা। ওয়ার্নিং মানে কি? সতর্ক করা। এই ওয়ার্নিংয়ের পরে দুটো প্রিপোজিশন বসে, এক হচ্ছে এগেনস্ট, আর একটা হচ্ছে কি? একটা বসে অফ। কি বললাম? একটা বসছে ওয়ার্নিংয়ের পরে বসছে এগেনস্ট, আর একটা বসছে অফ। তাহলে কোথায় এগেনস্ট, কোথায় অফ হবে? যদি কোনো ডেঞ্জারমূলক, ডেঞ্জার, যদি কোনো বিপদ সম্পর্কে তোমাকে সতর্ক করা হয় সেক্ষেত্রে হবে কি? অফ। আর যদি কোনো ব্যক্তি বা কোনো কিছুর প্রতি তোমাকে সতর্ক করা হয় তাহলে সেখানে কি হবে? এগেনস্ট। কি বললাম? এগেনস্ট। দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, বলছে দে আর ওয়ান দ্য আর্থকোয়েক। আর্থকোয়েক মানে কি? ভূমিকম্প। ভূমিকম্প কি? একটা বিপদ। সেক্ষেত্রে কি হবে? অফ হবে। কি হবে? অফ। ঠিক আছে, অফ। তোমাকে বললাম তুমি সবসময় পোকট মার থেকে সতর্ক থাকবে, অর্থাৎ পোকট মার
অর্থাৎ তুমি সবসময় সতর্ক থাকবে যেন তোমার পকেট মার না হয়ে যায়। তাহলে পকেট মারটা কি ডেঞ্জার? না, এটা কোনো একটা বিষয়, সেখান থেকে তোমাকে সতর্ক থাকতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে এগেনস্ট। এগেনস্ট হচ্ছে কি পিক পকেট, ঠিক আছে। ইউ ওয়ার ওয়ান্ট এগেনস্ট পিক পকেট। তোমাকে বললাম যে কারেন্ট হইতে সাবধান, সেক্ষেত্রে আমাকে অফ লিখতে হবে, ঠিক আছে। কারেন্ট মানে একটা ডেঞ্জার, বিপদ, সেক্ষেত্রে অফ। ওকে, নেক্সট কোশ্চেন চলো। অলওয়েজ অ্যাটেন্ড হোয়াট ইউর টিচার সেজ। সবসময় কী করবে, তোমার শিক্ষক মহাশয় যা বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবে, অ্যাটেন্ড করা। তো দেখো বন্ধুরা, অ্যাটেন্ডের পরে দুটো জিনিস মনে রাখতে হবে। যদি কোনো প্লেস বোঝায়, কি বললাম, যদি কোনো প্লেস বোঝায় সেক্ষেত্রে অ্যাটেন্ডের পরে কোনো রকম প্রিপজিশন বসে না। কি বললাম, যদি কোনো প্লেস বোঝায় সেক্ষেত্রে অ্যাটেন্ডের পরে কোনো প্রিপজিশন বসে না। যেমন আমি বললাম দ্য এমএলএ সাহেব অ্যাটেন্ড দ্য মিটিং, সেখানে আমরা কখনো বলতে পারবো না যে এমএলএ সাহেব কি করলো, যে অ্যাটেন্ড করলো, টু অ্যাটেন্ড টু মিটিং, কখনো করতে পারবো না, কারণ অ্যাটেন্ড টু মিটিং হয় না। অর্থাৎ মিটিংয়ে অ্যাটেন্ড করা, পার্টিতে অ্যাটেন্ড করা, ঠিক আছে, এগুলোতে কখনো টু বসবে না, কারণ এগুলো এক একটা স্থান বোঝাচ্ছে, ঠিক আছে। কোনো একটা স্থানে অ্যাটেন্ড করা বোঝালে সেক্ষেত্রে কোনো রকম প্রিপজিশন ব্যবহার করা হয় না। যদি অ্যাটেন্ড অর্থটা যদি আমরা এই হিসাবে ব্যবহার করি যে কোনো সার্ভিস বা কোনো কেয়ার এই অর্থে, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, টু ব্যবহার করা হবে। যেমন আমি বললাম দ্য ডক্টর অ্যাটেন্ড দ্য পেশেন্ট, বাক্যটা ঠিক না ভুল? ভুল, কারণ ডক্টর কি করেছে, অ্যাটেন্ড করেছে, অর্থাৎ কি অ্যাটেন্ড টু দ্য পেশেন্ট, অর্থাৎ ডাক্তার এখানে কি করছে, ওই রুগীকে সার্ভিস দিচ্ছে, রুগীকে চিকিৎসা করছে, রুগীর সঙ্গে দেখা করেছে, রুগীর সঙ্গে দেখা করেছে, তার মানেটা কি, রুগীকে চিকিৎসা দিতে গেছে, অর্থাৎ কি সার্ভিস দিতে গেছে, রুগীকে কেয়ার করছে, সেই অর্থে আমরা এখানে লিখবো কি অ্যাটেন্ড টু। আমি ধরো রেস্টুরেন্টে গেছো খেতে, সেক্ষেত্রে ওয়েটার তোমাকে অ্যাটেন্ড করেছে, অর্থাৎ কি অ্যাটেন্ড করছে, অর্থাৎ সেক্ষেত্রে কি বসবে, টু বসবে, কারণ কি ওই ওয়েটার তোমাকে কি করছে, সার্ভিস দিচ্ছে, তোমাকে কেয়ার করছে, সেক্ষেত্রেও টু বসবে। তাহলে এখানে কি বলছে যে অলওয়েজ অ্যাটেন্ড হোয়াট ইউর টিচার সেজ, তুমি কি করবে, শিক্ষক মহাশয়ের কথা শুনবে, অর্থাৎ শিক্ষক মহাশয়ের প্রতি তুমি বাধ্য হবে, কেয়ার করবে, তাই এখানে টু বসবে। অর্থাৎ কোনো স্থান বোঝালে কোনো প্রিপোজিশন বসে না, বাকি ক্ষেত্রে টু বসে। নেক্সট কোশ্চেন, মাই ডগ ডিফার দ্যাট অফ ইউর ডগ। দেখো ডিফারের পরে কিন্তু দুই ধরনের প্রিপোজিশন বসে। কি বললাম, ডিফার, এই ডিফার শব্দটার পরে কিন্তু দুই ধরনের প্রিপোজিশন বসে। এক ফ্রম, কি বললাম, এক হচ্ছে ফ্রম বসবে, দুই উইথ। তাহলে কোথায় ফ্রম কোথায় উইথ ব্যবহার করা হবে, যখন কোনো একটা বিষয়কে অন্য একটা বিষয় থেকে পার্থক্য করব আমরা, অর্থাৎ কি ডিফার করব, সেই ক্ষেত্রে আমার এই দুই রকম প্রিপোজিশন বসতে পারে, কিন্তু কোথায় কোনটা হবে সেটা মনে রাখার জন্য মনে রাখবে, যে জিনিসকে আমরা চোখে দেখতে পাই, বললাম কি যে জিনিসকে আমরা চোখে দেখতে পাই সেই জিনিসটা থেকে যদি আলাদা হয় তাহলে সেটা হবে কি ফ্রম, আর যে জিনিসটা আমরা অনুভূতি করতে পারি, অনুভব করতে পারি, কিন্তু চোখে দেখতে পাই না, সেটা থেকে হবে কি উইথ। যেমন উদাহরণ দিই, বুঝতে পারবে। আমি বললাম যে আমার কুকুরটা তোমার কুকুরের থেকে আলাদা, বললাম যে মাই ডগ ডিফার দ্যাট অফ ইউর ডগ, মানে আমার কুকুরটা তোমার কুকুরের থেকে আলাদা। এখানে দেখো নিশ্চয় আমার কুকুরটা হয়তো লাল, তোমার কুকুরটা কালো, বা আমার কুকুরটা বড়, তোমার কুকুরটা ছোট, দেখো এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি বললাম যে কলকাতার আবহাওয়া আর দিল্লির আবহাওয়া আলাদা, দ্য ওয়েদার অফ ক্যালকাটা ডিফার দ্যাট অফ দিল্লি, এটা কি হবে, এক্ষেত্রে কি আমরা কি ফর্ম লিখতে পারবো না, কারণ ওয়েদার কি আমরা কখনো চোখে দেখতে পাই না, কি করতে পারি আমরা অনুভব করতে পারি, ফিলিংস করতে পারি, ফিল করতে পারি, তাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, উইথ করতে হবে। এক্ষেত্রে আমার কি করতে হবে, উইথ করতে হবে। বা আমি বললাম যে আমার ওপিনিয়ন তোমার ওপিনিয়ন থেকে আলাদা, দেখো ওপিনিয়ন মানে মতামত বা ভিউ, এটা কি দেখতে পাই আমরা চোখে, দেখতে পাই না, আমরা কি করতে পারি, অনুভব করতে পারি, যে আমার অনুভব, আমার কি মতামত আছে, তোমার কি মতামত আছে, এটা আমরা রিয়ালাইজ করতে পারি, তাই এখানে আমার কি হবে, উইথ হবে, বুঝা গেছে। তারপর দেখো কি বলছে, বলছে দ্য ওল্ড ম্যান ওয়াজ হচ্ছে কি ওভার হেলমেট অ্যাট জয় অ্যাট দ্য সাকসেস অফ হিজ সন। এই যে এখানে ওভার হেলমেট কথাটি ব্যবহার করা হয়েছে, এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে হচ্ছে পূর্ণ, ফিল, এর মানে হচ্ছে পূর্ণ বা ফিল। সাপোজ ধরো এটার
জানো না, কি প্রিপোজিশন বসবে তুমি জানো না, তাহলে সেখানে কীভাবে মনে রাখবে? সেটা মনে রাখবে ফিল মানে কি, ফিল মানে পূর্ণ করা। ফিলের পরে কি হয় আমরা প্রত্যেকে জানি যে ফিলের পরে সবসময় উইথ প্রিপোজিশন বসে। তাহলে ফিল মানে যদি পূর্ণ হয় আর এটা মানেও যদি পূর্ণ হয় তাহলে সেম প্রিপোজিশন বসবে। এক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখো, আরও কিছু আমি ওয়ার্ড বলছি সেগুলোর ক্ষেত্র উইথ বসে, একই রকম মিনিং। যেমন আমি বললাম কি রিপ্লেট, রিপ্লেট আর রিপ্লেট, রিপ্লেট কথার অর্থ কি রিপ্লেট, প্লেট মানে কি প্লেট, রিপ্লেট মানে পূর্ণ করা, আর ডিপ্লেট মানে খালি করা। রিপ্লেট, রিপ্লেট মানে পূর্ণ করা, সেই ক্ষেত্রেও কিন্তু উইথ হবে, রিপ্লেট উইথ, ফিল উইথ, ওভারহেলমেড উইথ। আর একটা শব্দ দেখো আমি বলি কি যে কি থ্রং, THRONG, থ্রং। এই থ্রং কথার অর্থ হচ্ছে পূর্ণ করা, থ্রং কথার অর্থ হচ্ছে পূর্ণ বা পূর্ণ করা, সেক্ষেত্রেও কিন্তু উইথ প্রিপোজিশন বসবে। এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে অন্যান্য পরীক্ষায়। তারপর নেক্সট কোশ্চেন, দ্য প্রেজেন্ট, সরি এখানে প্রেজেন্ট হবে না, এখানে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে, এটা প্রেজেন্ট হবে, এটা ভুল হয়ে গেছে, পেশেন্ট। দ্য পেশেন্ট, এটা ইটও হবে না, এটাও ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হচ্ছে। দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্পাইন্ড হিজ ফ্রেন্ড। তো দেখো অ্যাকম্পাইন্ড মানে কি, অ্যাকম্পাইন্ড মানে কারোর সঙ্গী হওয়া বা কারোর সঙ্গ দেওয়া, ঠিক আছে, এরকম অর্থে। যদি অ্যাকম্পাইন্ডের পরে দুই রকম প্রিপোজিশন বসে, এক বাই আর এক হচ্ছে উইথ। কি বললাম, এক হচ্ছে বাই আর এক হচ্ছে উইথ। তাহলে কোথায় বাই হবে আর কোথায় উইথ হবে? যদি কোনো ব্যক্তির সঙ্গে, যদি কোনো ব্যক্তির সঙ্গে অর্থাৎ যদি কোনো পার্সনের সঙ্গে অ্যাকম্পাইন্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখব বাই। কি বললাম, বাই। আর যদি কোনো থিংস বা কোনো বস্তুর সঙ্গে অ্যাকম্পাইন্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কি, উইথ। দেখো প্রশ্নটা কি বলছে, প্রশ্নে বলছে দ্য ওল্ড, বলছে দ্য পেশেন্ট অ্যাকম্পাইন্ড হিজ ফ্রেন্ড, এখানে ফ্রেন্ডটা কি একটা ব্যক্তি, তাই এখানে কী হবে, বাই ব্যবহার করতে হবে। আমি বললাম যে বৃষ্টির সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। দ্য রেন ওয়াজ অ্যাকম্পাইন্ড উইথ থান্ডার। কি বললাম, থান্ডার, থান্ডার মানে কি বজ্রপাত, তাহলে বৃষ্টির সঙ্গে কি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। দ্য রেন ইজ, বা লিখতে পারি দ্য রেন ওয়াজ অ্যাকম্পাইন্ড উইথ থান্ডার। থান্ডার কি একটা কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু, তাই সেক্ষেত্রে আমার উইথ ব্যবহার করতে হবে। তারপর দেখো ডিক্লাইন, ডিক্লাইনের পরে কি প্রিপোজিশন বসে? মনে রাখবে বন্ধুরা, ডিক্লাইনের পরে কি প্রিপোজিশন বসে, ইন প্রিপোজিশন বসে। ডিক্লাইন ইন, ডিক্লাইনের পরে কি বসে, ইন বসে, ডিক্লাইন ইন। তারপর চলো নেক্সট দেখি, হার ফেস রিসেম্বল, রিসেম্বলের পরে কি প্রিপোজিশন বসে? দেখো এখানে দেখো আমি কি বললাম, অ্যাটেন্ড, অ্যাটেন্ডের পরে কোনো প্রিপোজিশন বসবে না, আবার বসবে, ঠিক বললাম না, অ্যাটেন্ডের পরে কোনো প্রিপোজিশন বসবে না আবার বসবে। ঠিক এর আগেও আমরা বললাম কমিটেড, কমিটেডের পরে কোনো প্রিপোজিশন বসে না আবার বসবে। কিন্তু রিসেম্বল, কিন্তু রিসেম্বলের পরে কোনো প্রিপোজিশন বসে না, মনে রাখবে রিসেম্বল কোনো প্রিপোজিশন নেয় না। ঠিক তেমন নেয় না কে, অ্যালাইক, ALIK, অ্যালাইক, অ্যালাইক মানে কি মতন, এই অ্যালাইকের পরেও কিন্তু কোনো রকম প্রিপোজিশন বসে না। রিসেম্বল মানে কি একই রকম প্রিপোজিশন নেবে, রিসেম্বল একই রকম প্রিপোজিশন নেবে, অ্যালাইক একই রকম প্রিপোজিশন নেবে। কিন্তু মনে রাখবে সিমিলার, সিমিলার মানে কি একই রকম, সেক্ষেত্রে কি প্রিপোজিশন নেবে, টু, সিমিলার টু, ঠিক আছে, সিমিলারের পরে কি বসে, টু বসে, এটা কিন্তু মনে রাখবে। তো ওকে ছিল এই বন্ধুরা আজকের আমাদের টোটাল 20টা আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা 21 থেকে আরও 40 বা 50টা আলোচনা করব, এইভাবে চলতে থাকবে আমাদের মেগা সিরিজ। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটা একবার নয়, আজকে একবার দেখো, কালকে আরেকবার দেখবে, মানে স্পিড মোড করে দেবে, জড়িয়ে জড়িয়ে দেখবে প্রয়োজন হলে, কিন্তু দুবার তিনবার দেখো, আশা রাখছি প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের মাথার মধ্যে এমনভাবে গেঁথে যাবে যে কোনোদিন ভুলবে না, কোরিলেট করতে শিখো। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।